নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশকে সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা। তিস্তা প্রকল্প মিয়ানমার করিডোর নিয়ে আশাবাদী চীন, জানালেন দেশটির রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঐতিহাসিক। গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন কমেছে 40%। প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। হাম উপসর্গে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু। 2 দফা উদ্বোধন হলেও এখনো খোলেনি সুনামগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালের আইসিইউ ইউনিট। জুলাই জুড়ে ছিল ডেঙ্গুর থাবা, এখনো বাড়ছে আক্রান্ত। রাজধানী পেরিয়ে সংক্রমণ ছড়াচ্ছে সারা দেশে। হটস্পট চট্টগ্রাম ও বরিশালে। এবং আলোচনার মাধ্যমে সমাধান চায় যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে আজ। নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবার কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলে মিলে চেষ্টা করলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখা সম্ভব। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় প্রধানমন্ত্রী যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান। সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই দেশের জন্য বড় কিছু করা সম্ভব বলেও জানান তিনি। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা কমেছে 40%। পোশাক শিল্প মালিকদের শঙ্কা, আরও কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু গেল 2 সপ্তাহের গ্যাস সংকটে মন্থর হয়েছে প্রধান রপ্তানি শিল্পের চাকা। জ্বালানি সংকটে দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে উৎপাদন। বিজিএমইএ সভাপতি বলছেন, এরই মধ্যে দেশের পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে সক্ষমতার চেয়ে প্রায় 40%। উৎপাদন কমে যাওয়ায় নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে রপ্তানিকারকদের মধ্যে। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% হলো ক্যাপাসিটি, অর্থাৎ 60% এফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। টাকা দিয়ে মেজার করতে পারবেন না, সেটা হচ্ছে আমাদের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শিল্প মালিকদের শঙ্কা, চলমান সংকট আরও কয়েক সপ্তাহ চললে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি ক্রেতারা। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়ারা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়ারা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে, তাহলে এখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা একটা অনেক বায়ারে চলে আসছে। সেটাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। আর তাহলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। তাদের মতে জ্বালানি সংকটের এ ধাক্কা কেবল তৈরি পোশাক নয়, ছড়িয়ে পড়েছে সব উৎপাদনমুখী শিল্পেই। পোশাক খাত হচ্ছে সবচেয়ে বেশি কানেক্টেড শিল্প অন্যান্য যে কোনো খাত উপখাতের সঙ্গে। সুতরাং পোশাক খাত অগ্রগতি লাভ করলে অন্যান্য খাতগুলো ইতিবাচকভাবে প্রভাব পড়ে সেখানে, এবং এর যখন নেতিবাচক অভিঘাত পড়ে তখন অন্যান্য খাতগুলোতেও তার কম বেশি বিভিন্ন রকমের নেতিবাচক অভিঘাত পড়ে। গবেষকরা বলছেন, শিগগিরই গ্যাস সংকটের সমাধান না করলে অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। সুতরাং দীর্ঘমেয়াদে গ্যাসের উৎপাদন বাড়ানো একটা সমাধান, কিন্তু একই সাথে আমার মনে হয় যে শিল্প উদ্যোক্তাদের সময় এসছে গ্যাসের বিকল্প জ্বালানির মাধ্যমে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্যাস নির্ভরতা তারা কিভাবে কমাতে পারেন সেই জায়গাটি বা সেই কৌশলটিকে নেয়া। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় আমদানি করা গ্যাসের সরবরাহ, আর তাতেই দেশ জুড়ে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঐতিহাসিক এবং পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প মিয়ানমার করিডোর নিয়ে চীন আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর স্কাটনে 20 মিলনায়তনে কোঅপারেটিভ গভর্নেন্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। Of China-Bangladesh friendly relations, and we always be. তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে চীন খুবই আশাবাদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। Belt Road Initiative and further align development strategies. Supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines. Climate change, economic uncertainty, and evolving geopolitical realities are reshaping international relations. These challenges remind us that no nation possesses all the answers. Our collective future depends on cooperation, mutual respect, and the willingness to learn from one another. তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পনগরী নরসিংদীর জনজীবন। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। আর মিল বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের। টানা 2 সপ্তাহ ধরে এমন সংকটে ক্ষুব্ধ সবাই। সকাল 7টার মধ্যেই নিভে যায় গ্যাসের চুলা, শুরু হয় অপেক্ষা। বিকালে গ্যাস ফিরলেও প্রেসার না থাকায় চুলা জ্বলে মোমবাতির শিখার মতো। রান্না শেষ হতে হতে রাত। নরসিংদীতে এভাবেই চলছে গৃহিণীদের দৈনন্দিন জীবন। যথাসময়ে রান্না না হওয়ায় বাড়তি পরিশ্রমের সাথে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। টানা 2 সপ্তাহ ধরে গ্যাসের এমন সংকটে ক্ষুব্ধ গৃহিণীরা। স্কুলে পড়াইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। তো এই ভোগান্তি আমরা অনেক দিনের করতে আছি। আমরা সকাল নাস্তা খাইতে পারি না, এক কাপ চা আমাদের কপালে জোটে না। যে চা করে দিব ওই ব্যবস্থাটা বাসায় নাই। ছোট ছোট বাচ্চা তারপরে কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না, খেতে পারতেছি। এদিকে শত শত টেক্সটাইল ও ডাইং মিল সহ বিভিন্ন মাঝারি ও ভারী শিল্প কারখানাগুলো গ্যাসের অভাবে অচল হয়ে পড়েছে। দিন ধরে বন্ধ একবার টোটালে, মাঝে মাঝে ঘন্টা আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। অধিকাংশ জায়গায় আর জোয়ালা, বিশেষ করে শিল্প এলাকায় যারা কাজ করতেছে তাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। গ্যাস নাই 15 দিন ধরে, আর আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। সিএনজি স্টেশনগুলোতেও সংকট আরও তীব্র। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে আয় রোজগারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জেলায় চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ নেমেছে অর্ধেকে। অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে ঘোড়াশাল পলাশ, ইউরিয়া সার কারখানায়। ঘোড়াশাল ফার্টিলাইজার আছে, ওখানে গ্যাস যাচ্ছে। ওখানকার গ্যাস দেওয়ার পরে ওটাই প্রায়োরিটির পরে আমরা বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, এগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো এখন অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। এর থেকে এক্সপার্টরা আসছেন, মহাসড়কে কাজ করছেন। আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বন্ধ এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এছাড়া বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালু হলে সংকট কিছুটা কমবে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। যান্ত্রিক ত্রুটির কারণে 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট আবার উৎপাদনে ফিরেছে। গত শনিবার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি মেরামত শেষে গেল রাত 1টায় এই ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, বর্তমানে 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এছাড়া চলমান 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট থেকে 165 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত আছে। দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের পাইপলাইনে প্রায়
৪৫ দিন ধরে লিকেজ চলছে। এতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ গ্যাস অপচয়ের পাশাপাশি তীব্র গ্যাসের গন্ধে আতঙ্ক ও স্বাস্থ্য ঝুঁকিতে নদী পাড়ের বাসিন্দারা। লিকেজ মেরামতের কাজ চললেও এখনও গ্যাস নির্গমন বন্ধ হয়নি। নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে রাতের অন্ধকারে নদীর তলদেশে থাকা তিতাসের উচ্চ চাপের সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু হয়। এতে চক্রের সাথেই তিতাসের অসাধু কর্মকর্তারা জড়িত অভিযোগ স্থানীয়দের। কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে চালানো একটি চুনা পাথর কারখানায় প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত জানাবেন এবং গ্যাস লিকেজ বন্ধে কোনো অগ্রগতি হয়েছে কিনা জানাবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে এখানে কিন্তু বিগত ১.৫ মাস যাবৎ যে আরিয়ালকা নদীতে যে গ্যাস লিকেজের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকে আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চলছে এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী মানুষও রয়েছেন, এলাকা উচ্ছেদ জনতাও রয়েছেন। এখানে উপজেলা প্রশাসনের যে আসলে অর্থাৎ ভূমি সহকারী কর্মকর্তা, তার নেতৃত্বে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চলছে এবং এই কারখানাটিতেই কিন্তু এই অবৈধ সংযুক্তি দেওয়ার ফলেই কিন্তু এখানে এই লিকেজের ঘটনা ঘটেছে বলে স্থানীয় এবং তিতাস সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এছাড়াও আমি যদি আপনাকে বলি, আসলে এই শুরুতে এইটি আসলে অনেকটা ছোট থাকলেও কিন্তু এখন নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এবং স্রোত থাকায় তারা আসলে আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু সেটি আসলে এখন তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তারা তিতাসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীও রয়েছে। এছাড়াও আমি যদি বলি ময়মনসিংহ অঞ্চলের যে ডিজিএম, তিনিও সেখানে রয়েছেন। এছাড়াও কিন্তু তিতাসের জেলা অফিসের কর্মকর্তা রয়েছেন। অর্থাৎ যে কারখানাটিকে চুনা পাথরের যে কারখানাটিকে ঘিরে যে অভিযোগ ছিল, সেটিতেই কিন্তু উচ্ছেদ অভিযান চলছে এবং এই বলা হচ্ছিল যে এইখানে অবৈধ সংযোগের মাধ্যমে কিন্তু তারা এখানে পাথর গলিয়ে, সেখানে আসলে পাথর গলিয়ে কিন্তু চূর্ণ উৎপাদন করার কথা বলে স্থানীয়রা জানিয়েছে। এছাড়াও যদি আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে কারখানা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই যে চুনা পাথর ছাড়াও কিন্তু বিভিন্ন যে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলোতে কিন্তু আসলে অর্থাৎ গ্যাস সংযোগের মাধ্যমে কিন্তু এগুলো গলানো ছাড়া সম্ভব না, জ্বালানি দিয়ে সম্ভব না, বিধেই তারা এখানে এই অবৈধ সংযোগটি দিয়েছিল এবং এই অবৈধ সংযোগটির ফলে কিন্তু এই গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। অর্থাৎ সারা বাংলাদেশে যদি বলি, সারা বাংলাদেশে যেখানে গ্যাসের তীব্র সংকট, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে গ্যাস নির্গত হচ্ছে। এছাড়াও যদি আমি আপনাকে এই কারখানাটিতে কিন্তু আসলে অবৈধ সংযুক্তি দেওয়া হয়েছিল এবং এই সংযুক্তির ফলে কিন্তু এখানে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। শ্রাবন্তী, এই কিশোরগঞ্জের কোঠারি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য থাকলে সেটিও আমরা আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। দেশে হাম উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। সিলেটে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 116 জনে। সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই অনেক রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে উঠছে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে আক্রান্তদের প্রায় 95% অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওড়াঞ্চলে স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে পৌঁছাতে না পারায় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। কূটনৈতিক প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেই জন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করি। প্রথমটা কি ছিল? বোমা। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার 2জন সদস্য দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট যে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে।
এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী, পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি। জুলাই জুড়ে ছিল ডেঙ্গুর ভয়াবহ থাবা, এখনো বাড়ছে মৃত্যুর আক্রান্তের সংখ্যা। আমরা এই প্রতিবেদনটি এখন দেখে আসব। বিভিন্ন বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এখন সংক্রমণের অন্যতম হটস্পট বরিশাল ও চট্টগ্রাম বিভাগ, পিছিয়ে নেই খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুন থেকে জুলাই ডেঙ্গু সংক্রমণ 3 গুণ বেড়েছে, সেই সাথে বেড়েছে মৃত্যুর হারও। কীটতত্ত্ববিদরা বলছেন, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে একই ধরনের দুর্বলতা রয়ে গেছে। কমিউনিকেশনটা দ্রুত হচ্ছে অনেক আগের থেকে। কমিউনিকেশন দ্রুত মানে বাস, ইন্টারসিটি বাস আছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট বাস আছে। এই বাসগুলোর মাধ্যমে বা আমাদের যে পরিবহন ব্যবস্থা, তার মাধ্যমে কিন্তু মশাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যেতে পারছে এবং তারা তাদের কমফোর্ট জোন তৈরি করে নিচ্ছে। ওখানে এখনো ওরকম করে কাজ শুরু করতে পারে নাই সিটি কর্পোরেশনগুলো, যেভাবে বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন সজাগ হয়ে তাদের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। সারা দেশের ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নিয়ে হতাশ চিকিৎসকরা। তারা বলছেন, যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বিশেষজ্ঞদের সুপারিশ। ঢাকার বাইরে মশক নিধন কার্যক্রম নেই বললেই চলে। নাম কাস্তে হয়তো একটু ফগিং হয় এইটুকু, বা কোথাও কোথাও তাও হয় না। কিন্তু এডিস মশা যে ধরনের, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই কীটতাত্ত্বিক যে আমাদের সক্ষমতা, সেইটা বাড়ানো দরকার, যেটা আদৌ নেই। সিটি কর্পোরেশনের কর্মীরা অনেক পরিশ্রম করছেন, কিন্তু পুরোটাই যন্ত্র নির্ভর। এই মশা নিয়ন্ত্রণের জন্য পরিচ্ছন্নতা, এটা মানুষ নির্ভর করতে হবে। মানে হাজার হাজার স্বেচ্ছাসেবকদের দিয়ে পাড়া মহল্লায় একসাথে ঢাকা এবং ঢাকার বাইরে করতে হবে। আপনি শুধু যন্ত্র দিয়ে, ধোঁয়া দিয়ে, কেমিক্যাল দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তারা জানান, জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের প্রতিটা অক্ষর সরকার বাস্তবায়ন করবে। একটি নির্দিষ্ট আদর্শের মাধ্যমে সংসদের বাইরে নানা রকমের অপতৎপরতা চালানো হচ্ছে, কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, পৃথিবীর বহু দেশ যেখানে 50 বছরে স্বাবলম্বী হয়েছে, সেখানে বাংলাদেশে ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। জাতীয় সংসদের প্রাণবন্ততাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বিতর্ককে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় রাজনীতিতে যাদের সহযোগিতা করার কথা, সেখানে অসহযোগিতা করা হচ্ছে। সবকিছুর সমাধান সংসদেই সম্ভব হবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। পৃথিবীর বহু দেশ মাত্র 40-50 বছরে যেখানে বৈশ্বিক শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, তখন আমরা তখনও ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে আজ, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অনুরোধে তিনি সম্ভাব্য হামলা থেকে বিরত থাকেন। তার দাবি, একটি সমঝোতার মূল কাঠামো এরই মধ্যে তৈরি হয়েছে। তবে তার এ বক্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানালো সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে বিশ্ব ফুটবলের স্বার্থ রক্ষায় নেয়া প্রতিটি ইতিবাচক উদ্যোগের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটির ফুটবল সংস্থা।
ফিফাকে ঘিরে বিতর্কের উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই ইনফান্তিনোর জন্য এলো বড় স্বস্তির বার্তা। ফিফা সভাপতিকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন। ইউরোপের কয়েকটি সদস্য সংস্থার আপত্তির বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশটির এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ফিফা তাদের বিভিন্ন টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাব থেকে সরে আসে। এই সিদ্ধান্তের পরে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানায় ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। জাতীয় সদস্য সংস্থাগুলোর স্বার্থ রক্ষা এবং ফুটবলের জন্য নিরাপদ, টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে নেওয়া সব উদ্যোগের প্রতি ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন সমর্থন অব্যাহত রাখবে। ফুটবলের বৃহত্তর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামদান বিন মোবারক আল নাহিয়ান। তার মতে, যে কোনো প্রস্তাব গ্রহণের আগে সেটির প্রভাব ফুটবল সমর্থক এবং বৈশ্বিক ফুটবল পরিবারের উপর কতটা ইতিবাচক হবে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। ফুটবল সমর্থক এবং বৃহত্তর ফুটবল সম্প্রদায়ের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তাব সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন এমন সব উদ্যোগ ও প্রস্তাবকে সমর্থন করে যা ফুটবলের ধারাবাহিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যায় এবং একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য ও সংহতি বজায় রাখে। ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বাস করেন, ফিফা ফরওয়ার্ড প্রকল্পটি প্রত্যাহার করা বৈশ্বিক ফুটবল পরিবারের স্বার্থ রক্ষা করবে এবং তাদের ঐক্য অক্ষুণ্ণ রাখবে। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।